রয়্যাল এডুকেয়ার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বাংলা ক্লাস। আজ আমরা বাংলা ক্লাসে যে 5 নম্বর যে স্কুলটা রয়েছে, যেটা রয়েছে আমাদের কত পৃষ্ঠাতে, না পৃষ্ঠা সংখ্যা 15 যে পৃষ্ঠা প্রশ্নটা রয়েছে 15 নম্বর যে পৃষ্ঠায় প্রশ্নটা রয়েছে সেই প্রশ্নটা আজ আমরা আলোচনা করব। তো প্রথমে কি প্রথম প্রশ্নে চলে যাচ্ছি। যেন নেশায় পেয়েছে, কিসের নেশায় পেয়েছে? কিসের নেশায় পেয়েছে? না গল্প লেখার নেশায় পেয়েছে। কাকে গল্প লেখার নেশায় পেয়েছে? না তপনকে। তপন যে গল্প লিখছে তাকে যেন নেশায় পেয়ে গেছে। সে তার নতুন মেশোকে দেখার পর থেকে সে গল্প লেখা শুরু করেছে, তো সেটা যেন তার নেশায় পেয়েছে। দুই বন্ধু মিলে কোথায় বসলো? অমৃত আর ইসাব গিয়ে কোথায় বসলো? না শান বাঁধানো ফুটপাতে বসলো। পরের প্রশ্ন, নদের চাঁদ সব বুঝলেও কাকে বোঝাতে পারে না? নদের চাঁদ নিজে সব বোঝে, যে সে একজন স্টেশন মাস্টার, তার এইভাবে পাগল হওয়া নদীর জন্য সাজে না, তবুও সে কাকে বোঝাতে পারে না? সে নিজেকেই বোঝাতে পারে না। তাহলে উত্তর কি হবে? না সে নিজেকে বোঝাতে পারে না। কজন বাদে বাকিরা কোথায় গেল? না তবুও কজন বেঁচে আছে, বাকিরা সবাই কোথায় হারিয়ে গেল? না মিছিলে, রাজদরবারে, চাষের কাজে, না মৃত্যুর মাঝে? উত্তর হবে মৃত্যুর মাঝে হারিয়ে গেল। ছিনিয়ে নিয়ে গেল তোমাকে, কাকে ছিনিয়ে নিয়ে গেল? না আফ্রিকাকে, রুদ্র সমুদ্রের বাহু ছিনিয়ে নিয়ে গেল, আমরা জানি। তাহলে উত্তর হবে ঘ। সর্বনাশী জ্বালামুখী কে? না ধূমকেতু হবে সর্বনাশী জ্বালামুখী। পরের প্রশ্ন, সোনার দোয়াত কলম যে সত্যি হতো তা প্রাবন্ধিক কার কাছ থেকে জেনেছিলেন? না শুভ ঠাকুরের দোয়াত সংগ্রহ দেখতে গিয়ে তিনি জেনেছিলেন যে সোনার দোয়াত কলম হয়। তো উত্তর তাহলে কোনটা হবে? না উত্তর হবে খ, শুভ ঠাকুরের সংগ্রহ। কঙ্কাবতী গ্রন্থের লেখক কে? কঙ্কাবতী গ্রন্থের লেখক কি? ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়, আমরা জানি। পিতলের চাইতে কি হালকা? পিতলের চাইতে কে? না অ্যালুমিনিয়াম হালকা। সোনা, তামা, অ্যালুমিনিয়াম, না উত্তর হবে গ, অ্যালুমিনিয়াম হালকা। ধাতু বিভক্তির আরেকটি নাম কি? ধাতু বিভক্তিকে আমরা কি হিসেবে জানি? না ক্রিয়া বিভক্তি নামে জানি। সমস্তমান পদের সমন্বয়ে যে পদ গঠিত হয় তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো সমস্ত পদ। ব্যাস বাক্য, বিগ্রহ বাক্য, বা আমরা এই কয়েকটা পদ যুক্ত হয়ে যখন সমাসবদ্ধ যে পদটা সৃষ্টি করছে তাকে আমরা বলবো সমস্ত পদ। বাক্যের যোগ্যতা হলো, বাক্যের যোগ্যতা কি? না সঙ্গত ও যথাযথ ভাব প্রকাশ করা। বাক্যের যোগ্যতার মানে উদ্দেশ্যই হচ্ছে কি? না যথাযথ ভাব প্রকাশ করা। যেমন কি? যেমন সূর্য পশ্চিম দিকে ওঠে, কথাটা যদি বলি তাহলে ভুল। তাহলে সেটা কি হবে? না সঙ্গত এবং যথাযথ ভাব প্রকাশ পাচ্ছে না। তাহলে যোগ্যতা এই শর্তটাকে, এই যোগ্যতা শর্তটা এই উদ্দেশ্যটা খেয়াল রাখে, যে যথাযথ ভাব যেন প্রকাশ পায়। ক্রিয়ার ভাব প্রকাশ পায় কি? না ভাব বাচ্চে। মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা, এখানকিত পদটি, এই যে পূজার পদটি কি পদ? না মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা। এখানে এই যে র যোগ করা আছে, এটার দ্বারা কি বোঝাচ্ছে? না এটা পূজার ঘণ্টা। কার ঘণ্টা তো বলা যাবে না, নিশ্চয়ই প্রশ্ন করা যাবে না। তাহলে এটা কি হবে? এটা হবে সম্বন্ধ পদ। র বা এর বিভক্তি যুক্ত থাকলে সেটা কি হয়ে যায়? সম্বন্ধ পদ। এইসব মাল মশলা নিয়ে বসে আছে। মাল মশলা কি সমাস? না দ্বন্দ্ব সমাস, তৎপুরুষ, দ্বিগু, নাকি নিত্য সমাস? আমরা জানি মাল মশলা মাঝে যদি এরকম ছোট্ট একটা হাইফেন থাকে, তাহলে এইরকম যদি একটা হাইফেন থাকে আমরা জানি সেটা দ্বন্দ্ব সমাস হয় সহজ ভাষায়। এছাড়া আমরা জানি যে মাল ও মশলা দ্বন্দ্ব সমাস। তাহলে কোনটা উত্তর হবে? ক। পরের প্রশ্ন কি? সে জ্বলন্ত আগুন খায়, বাক্যটির ত্রুটি কি প্রকার? সে জ্বলন্ত আগুন খায়, সে কি কখনো জ্বলন্ত আগুন খেতে পারবে? কোনো মানুষ কি জ্বলন্ত আগুন খেতে পারে না। তাহলে এটা যোগ্যতা শর্তটা মানা হয়নি। তাহলে কোনটা? না যোগ্যতাহীন। পরের প্রশ্ন কি? শাঁখ বাজে, এটি একটি কি বাচ্য? কর্তৃবাচ্য, কর্মবাচ্য, না কর্মকর্তৃবাচ্য, না ভাববাচ্য? আমরা আগের যে প্রশ্নপত্রগুলো প্র্যাকটিস করেছি সেগুলোতে আমরা দেখেছি বারবার এই প্রশ্নটা এসেছে যে কর্মকর্তৃবাচ্য। তাহলে কর্মকর্তৃবাচ্যতে আমরা জানি যে যেখানে কর্তা অনুপস্থিত, কর্তার ভূমিকা পালন করছে তাকে আমরা কর্মকর্তৃবাচ্য বলছি। তাহলে এখানে শাঁখ বাজে, এটা কর্ম, এটা ক্রিয়া। তাহলে এখানে কর্তা উপস্থিত কি? না কর্তা নেই। তাহলে কর্তার ভূমিকা পালন করছে, তাই একে আমরা কি বলবো? কর্মকর্তৃবাচ্য বলবো। এই ছিল এমসিকিউ প্রশ্নগুলো। এবার চলে আসছি এসএকিউ যে প্রশ্নগুলো 2-এর দাগের, সেইগুলোতে কি বলছে? প্রথম প্রশ্ন কি? ক্রমশ ও কথাটাও ছড়িয়ে পড়ে। কোন
কোন কথাটা ছড়িয়ে পড়ে? না তপনের লেখা গল্প প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে তপনের সম্বন্ধে একটা কথা ছড়িয়ে পড়ে যে তপনের নতুন মেসোমশাই লেখক, তিনি তপনের গল্পটা কারেকশন করেছেন, তার পাকা হাতে তিনি কারেকশন করেছেন। তো সেই কারেকশনের কথাটা ছড়িয়ে পড়ে। পরের প্রশ্ন কি? অদৃষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবে না। কোন ভুল? এখানে কোন ভুলের কথা বলা হচ্ছে? না হরিদা যখন জগদীশবাবুর বাড়িতে গিয়েছিলেন, হরিদা জগদীশবাবুর বাড়িতে বিরাগী সেজে গিয়েছিলেন, তখন জগদীশবাবু তাকে না চিনতে পেরে অনেক টাকা, 101 টাকা তাকে দান করতে চেয়েছিলেন, তাকে তীর্থ ভ্রমণের জন্য দান করতে চেয়েছিলেন, কিন্তু সেটা হরিদা নেননি, কারণ তিনি বলেছিলেন যে তাতে তার ঢং নষ্ট হতো। তো এই ভুলটা হরিদা, যেহেতু গরিব মানুষ একজন, তিনি বহু কষ্টে তিনি রোজগার করে সপ্তাহে একদিন বা দুদিন বহুরূপী সেজে বেরোন, তাতে তার অভাব মেটে না। তো সেই অভাব তার আর কোনোদিনই মিটবে না। কারণ কি? না কারণ সে একটা বড় সুযোগ হাতছাড়া করেছে জগদীশবাবুর কাছ থেকে টাকাটা না নিয়ে। তো এটাই তার ভুল বলে তার বন্ধুরা বলেছে। আমার বড় লজ্জা। কার কিসের লজ্জা? পথের দাবি গল্প থেকে নেওয়া এই লাইনটিতে এখানে অপূর্ব, নায়ক অপূর্ব বলছে যে আমার বড় লজ্জা। তার লজ্জাটা কিসের? না তার লজ্জা হচ্ছে যে পুলিশ অফিসার নিমাইবাবু, তিনি দেশের মানুষ হয়ে কি করছেন? না দেশের যারা বিপ্লবী তাদেরকে ধরা ব্যস্ত। তাহলে কার পরিশ্রম করছে, কার হয়ে কাজ করছে? না সে কাজ করছে ইংরেজদের হয়ে, অথচ হওয়া উচিত আমাদের ভারতীয়, যেহেতু সে, তাহলে ভারতের সেবা করা উচিত, কিন্তু না, সে করছে ইংরেজের সেবা। আর এখানেই লজ্জাটা অপূর্বর। কেন? না ওই যে নিমাইবাবু, সে কে? সে অপূর্বর বাবার বন্ধু, এবং একসময় অপূর্বর বাবাই তার চাকরি করে দিয়েছিল, তাহলে সে একজন জ্ঞাতি, তাই অপূর্বর সেটা বড় লজ্জা। নদের চাঁদ স্তম্ভিত হইয়া গেল। কেন স্তম্ভিত হলো? কারণ নদের চাঁদ কয়েকদিন আগেই দেখে গিয়েছিল যে নদীটা খুব কম জল বয়ে যাচ্ছে কোনো রকমে। তো হঠাৎ করে 5 দিন ধরে নদীকে তার যখন না দেখা হলো, তারপর যখন 5 দিন পর সে এসে পৌঁছায় নদের চাঁদ, তখন দেখছে নদী ফুলে ফেঁপে উঠেছে। তো তাই সেটা দেখে, নদীর এই রূপ দেখে সে স্তম্ভিত হয়ে গেল। পরের প্রশ্ন কি? পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে। অলৌকিক ঘটনাটা কি? অলৌকিক ঘটনাটা কি? না পৃথিবীতে অলৌকিক ঘটনা হচ্ছে এটাই যে তপন একটা গল্প লিখেছে, সেই তপনের লেখা গল্প তার বয়সী ছেলে মেয়েদের হাতে ঘুরবে, এবং সেটা হাজার হাজার ছেলের হাতে ঘুরবে। এটা তো একটা অলৌকিক ব্যাপার। তো এই কথাটাই বলা হচ্ছে। দুয়ে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো দেখছি এবার। তবু তো কজন আছি বাকি। তবু তো বলার কারণ কি? তবু তো বলার কারণ হচ্ছে যখন সভ্যতা ধ্বংসের মুখোমুখি, সেই মুহূর্তে দু একজন শুভবুদ্ধি সম্পন্ন মানুষ যারা এসে সমাজটাকে বাঁচাতে চাইছে, সেই দু একজন মানুষই অবশিষ্ট রয়েছে, বাকিরা যেন থেকেও নেই। তাই সেই দু একজন মানুষের জন্য, খুব অল্প মানুষের জন্য বলা হচ্ছে তবু তো কজন বাকি আছি। পরের প্রশ্ন কি? বিদ্রুপ করছিল ভীষণকে। কিভাবে? আমরা জানি বিদ্রুপ করছিল ভীষণকে বিরূপের ছদ্মবেশে। পরের প্রশ্ন, মহাকালের চণ্ডরূপে। মহাকাল বলতে কবি কি বুঝিয়েছেন? আমরা জানি মহাকাল বলতে আমরা মহাদেবকে বুঝি। মহাদেব কি করেছিলেন? না মহাদেব যেন ধ্বংসের দেবতা, তেমনি সৃষ্টিরও দেবতা। তো এই মহাদেব এক সময় কি করেছিলেন? না দুর্গাকে নিয়ে, যখন দুর্গা মারা যান, পার্বতী মারা যান, তখন তাকে কাঁধে নিয়ে তিনি যে নৃত্য করেছিলেন, সেই নৃত্যে যেন পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তো সেই যে ধ্বংসের দেবতা, তার যে চণ্ডরূপ, সেই চণ্ডরূপ এখানে প্রকাশিত মহাকাল হিসেবে তাহলে মহাদেবকে বলা হচ্ছে। তো মহাদেবকে কেন বলা হচ্ছে? না আমাদের ভারতবর্ষ তখন পরাধীন, তো সেই সময় একজন ধ্বংসকারী, একজন বিপ্লবীর দরকার, একজন মানুষের দরকার, যে সমস্ত জরায় মরা মুমূর্ষুদের প্রাণ নিয়ে নেবে, যারা এই শাসন শোষণ চালাচ্ছে তাদেরকে ধ্বংস করে দেবে। তো তাই তার আহ্বান তিনি করছেন। সেই রকম একজন মহাদেবের মতো একজন শক্তিশালী, একজন যে ধ্বংস করতে পারে, সেই রকম একজন বিপ্লবীকে তিনি চাইছেন। গান তো জানি, কবির জানা গানকে কিভাবে সম্বল করেছেন? কবি তার জানা গানগুলোকে খড়কুটোর মতো সম্বল করেছেন। পরের প্রশ্ন, অনুমান করে নিজ চিতে। সমুদ্রকন্যা কি অনুমান করেন? সমুদ্রকন্যা এটাই অনুমান করেন যে তিনি পিতৃপুরে ছিলেন, পিতৃপুরে ছিল নিশি। তো রাত্রিবেলা পিতৃপুরে থাকার পর তিনি যখন সকাল হতেই যখন তিনি তার তৈরি করা উদ্যানে যখন তিনি পৌঁছালেন, তখন এসে দেখলেন যে 4 সখী চারদিকে পড়ে আছে। তো মধ্যেতে যে কন্যাখানি, রূপে অতি রম্ভা যিনি, তাহলে মাঝে যে কন্যা, সে রূপে রম্ভাকেও জয় করেছে। তো সে
সেই পদ্মা মনে করেছিল যে হয়তোবা ইন্দ্র সাপে বিদ্যাধরী এসে এখানে অচৈতন্য হয়ে ভূমিতে পড়ে আছে। তাহলে তিনি নিজ চিতে কি অনুমান করেছেন? চিতে মানে চিত্তে অর্থাৎ মনে, নিজের মনে কি অনুমান করলেন? যে ইন্দ্র সাপে হয়তো বিদ্যাধরী স্বর্গভ্রষ্ট হয়ে এখানে এসে পড়েছে। পরের প্রশ্ন, কারো হাতে কলম নেই কেন? কারো হাতে কেন কলম নেই? কারণ হচ্ছে কারো হাতেই কলম থাকার প্রয়োজনও নেই। কারণ বর্তমান দিনে কি হয়েছে না, সেটা লেখালেখির অফিস হলেও, হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধ থেকে নেওয়া এই লাইনটিতে, সেটা লেখালেখির অফিস হলেও বর্তমানে সবাই কি করে? সবাই কম্পিউটারে লেখালেখি করছে, কম্পিউটারে টাইপ করছে, তাহলে কলমের প্রয়োজন নেই, তাই কারো হাতে কলম নেই। মা পিসি দিদিদের কালি তৈরির ব্যবস্থাপত্রটি কি? মা পিসি দিদিরা কি করতো না, কড়াইয়ের তলায় যে কালি জমতো সেই কালিকে লাউ পাতা দিয়ে ঘষে একটা পাত্রে জড়ো করতো, তারপর তাতে জল দিয়ে গুলে সেটা একটা খুন্তির গোড়ার দিকটা গরম করে সেখানে ছেঁকা দেওয়া হতো। ছেঁকা দিলে কি হতো? টকবক করে জলটা ফুটতো, ফোটার পর সেটা একটা কাপড়ে ছেঁকে সেটা কালি তৈরি করত। পরের প্রশ্ন কি? এর মানে বুঝতে বাধা হয়নি। বাধা না হওয়ার কারণ কি? বাধা না হওয়ার কারণটা কি না, কথক প্রাবন্ধিক কি বুঝতে অসুবিধা হয়নি না, ব্রহ্মমোহন মল্লিকের লেখা যে জ্যামিতি, সেখানে বলা ছিল একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করিতে হইবে। কিসে না, একটি নির্দিষ্ট সীমা বিশিষ্ট সরলরেখার উপর একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করিতে হইবে। তো এই যে সাধু ভাষায় লেখা ত্রিভুজের সংজ্ঞা, ত্রিভুজের প্রশ্নটা, এটা বুঝতে অসুবিধা হয়নি। কারণ কি? কারণ ভাষাগত তার কোনো পার্থক্য ছিল না, তিনি আমাদের দেশি লোক। পরের প্রশ্ন কি? অনেক রকম স্থূল তথ্য তাদের জানা থাকতে পারে। প্রাবন্ধিক কোনগুলোকে স্থূল তথ্য বলেছেন? কোনগুলো স্থূল তথ্য না, তিনটি স্থূল তথ্যর কথা এখানে বলা হয়েছে। এক হচ্ছে লাউ কুমড়ো জাতীয় গাছে দু রকমের ফুল হয়, দুই পিতলের চাইতে অ্যালুমিনিয়াম হালকা, এবং 3 নম্বর যেটা, সেটা হচ্ছে কি না, এই লাউ কুমড়ো জাতীয় গাছে দু রকমের ফুল হয়, অ্যালুমিনিয়ামের চাইতে পিতল হালকা, এবং সঙ্গে থাকছে সরি এই মুহূর্তে মনে পড়ছে না, ওটা পরে বলে দিচ্ছি। অনুসর্গ কাকে বলে? অনুসর্গ কাকে বলে না, যখন কোনো পদ একটি বাক্যে অন্যান্য পদের মধ্যে বসে বাক্যের অর্থটাকে পরিস্ফুট করে এবং ওই পদগুলোর অর্থটাকে পরিস্ফুট করে, তখন তাকে আমরা বলবো অনুসর্গ। যেমন তরে মধ্যে থেকে হইতে জন্য। সারা বাড়িতে সরগোল পড়ে গেল। সরগোল নিম্নলিখ পদটির কারক বিভক্তি কি পড়ে গেল? কর্মকারক, হ্যাঁ, শূন্য বিভক্তি। ব্যাস বাক্য বলতে কি বোঝো? ব্যাস বাক্যটা কি জিনিস না, ব্যাস বাক্য হচ্ছে যখন কোনো পদগুচ্ছ মিলিত হয়ে একটি সমাসবদ্ধ পদ সৃষ্টি করে, তখন সেটাকেই আমরা কি বলবো না, ব্যাস বাক্য। এক্সেস দ্বন্দ্ব কাকে বলে? এক্সেস দ্বন্দ্ব কাকে বলে না, আমরা জানি যে যদি কোনো ব্যাস বাক্যে দুই বা তার বেশি পদ থাকে এবং তার মধ্যে একটি মাত্র পদ অবশিষ্ট থাকে, বাকি পদগুলো লোপ পেয়ে যায়, এবং সেই অবশিষ্ট পদটা যদি বহু বচনের রূপ পায়, তখন তাকে আমরা বলবো এক্সেস দ্বন্দ্ব। যেমন আমরা, হ্যাঁ। তারপর কি? পরের প্রশ্ন আসছে, বাক্য নির্মাণের 3টি শর্ত কি কি? বাক্য নির্মাণের 3টি শর্ত কি কি না, যোগ্যতা, আকাঙ্ক্ষা এবং আসক্তি। পরের প্রশ্ন কি? বাক্যের বিশেষ্য খণ্ডের একটি উদাহরণ দাও। কি না, সে জানে, বাক্যের বিশেষ্য খণ্ড, সে জানে সে রাম ভালো ছেলে। তাহলে সে তো বাক্য, সে তো বিশেষ্য, তাহলে সে জানে এটা একটা বিশেষ্য খণ্ড। কর্তৃবাচ্যের প্রধান বৈশিষ্ট্য কি? কর্তৃবাচ্যের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে কর্তা কি করে না, ক্রিয়াকে প্রভাবিত করে। পরের প্রশ্ন, প্রযোজককর্তা কাকে বলে? প্রযোজককর্তা কি না, যে কর্তা নিজে কাজ করে না, অন্যকে দিয়ে কাজ করিয়ে নেয়, তাকে বলে প্রযোজককর্তা। যেমন মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন। পরের প্রশ্ন, সন্ন্যাসী হাসলেন এবং চলে গেলেন, সরল বাক্যে রূপান্তরিত করো। সন্ন্যাসী হাসলেন আর চলে গেলেন, এই যে আর, এটাকে কি করতে হবে? সন্ন্যাসী হেসে চলে গেলেন। পরের প্রশ্ন কি আছে? হাত কড়ি, হাতে বাঁধা কড়ি, মধ্যপদলোপী কর্মধারয় সমাস। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে থেকো এবং ভিডিওটিতে একটি লাইক দিও। ধন্যবাদ।